শুনেন, ওয়াকার সাহেবদের যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না। ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো, মাপ পাইতো। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায়। পছন্দ আপনার। কেউটার জন্য এত বছর অপেক্ষা, এত আশা, এত কল্পনা, এত আয়োজন, অনেকে মাঠে নেমে গেছে, এলাকাতে নেতৃত্ব দিচ্ছে, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবো, সেই দলটাই মাইনাস হওয়ার পথে। তবে কোনো আইনের মাধ্যমে না, কোন রকম সিস্টেমের মাধ্যমে না, একটা কৌশলের মাধ্যমে। ট্রাম্পের $29 মিলিয়ন ভাষ্যে মুখ খুললেন না উপদেষ্টা বা মার্কিন দূত। নতুন যে দলটি আসছে রাজনৈতিক অঙ্গনে, তার প্রধান হচ্ছেন নাহিদ ইসলাম, সেটি পরিষ্কার। আর তিনি উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার, দল ঘোষণা পরদিন। ডিসেম্বরের সংসদ নির্বাচন টার্গেট করে চলছে ইসির প্রস্তুতি। জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ করতে চায় কমিশন। স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও 90 কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের নতুন দল গঠন নিয়ে তোড়জোড়। আলোচনায় উপদেষ্টা পরিষদ থেকে নাহিদের পদত্যাগ, নীতি চূড়ান্তের পর কর্মপন্থা। ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাখাল রাহাকে আটক করেছে পুলিশ। গত রাত 10:30টার দিকে তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে পোস্ট দেয় সে। বিষয়টি 1977 সালের পর এই প্রথম ইসলামী ছাত্র শিবির নতুন ইতিহাস সৃষ্টি করলো, নতুন অধ্যায় প্রবেশ করলো। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নিউজ। 1971 সালের পর প্রথমবার বাংলাদেশ পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই সবাই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শুনেন, ওয়াকার সাহেবদের যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না। যা যা বললাম উপরে, আগে যা যা কইছি, সেগুলো সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে। কোনো মাপ নাই। ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো, মাপ পাইতো। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায়। পছন্দ আপনার। কেউ বাঁচাইতে পারবে না। আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে? আর্মি দিছে। পত্রিকাতে আসিছে, আমার কথা না। আওয়ামী দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে? আর্মি দিছে। জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি ছুড়িছে? আর্মি ছুড়িছে। মারা যায় নাই মানুষ আর্মি গুলিতে? জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার্ড ভেহিকেল, জাতিসংঘের লোগো নিয়ে মাঠে নামাইছিল কে? আন্দোলন দমানোর জন্য আর্মি নামাইছিল। জাতিসংঘের দাবরানি খেয়ে তখন সরি কইছিলেন, মনে নাই? কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে? আর্মি জানাইছে। তারপরে ওইখানে পুলিশ যা পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে। কারা 5ই আগস্ট ইন্ডিয়ান আর্মি চিফের সাথে সারাক্ষণ কথা বলিছে? আর্মি চিফ বলিছে, ওয়াকার বলিছে। আয়নাঘর বানাইছে কারা? ডিজিএফআই বানাইছে। ডিজিএফআই তো আর্মির নাকি? কারা বিক্ষোভ দমনে সাফল্য দাবি করে হাসিনা সাফাই গেছে? আর্মি গাইছে। আরো অনেকেই গাইছে, কিন্তু আর্মিও গাইছে। কারা ছাত্র জনতার উপরে গুলি ছোড়ার প্রমাণ থাকার পরেও সেই আর্মি অফিসারকে চাকুরিতে বহাল রাখছে? কে রাখছে? আর্মি রাখছে, ওয়াকার রাখছে। কার নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে? আর্মির নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে। ব্লক রেডে পুলিশের সাথে কারা ছিল? আর্মি ছিল। সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি ছুটতে অস্বীকার না করলে এই আর্মি হাসিনারে রক্ষা করত। তখন আপা আপা করতেন সবাই মিলে। জানি তো পারতেন কিনা রক্ষা করে সামলাইতে পারতেন কিনা সেটা পরের আলাপ। তা আপনার তো এই প্রশ্নে উড়াই দেওয়া উচিত ছিল। শুনেন, ওয়াকার সাহেবদের যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না। যা যা বললাম উপরে, আগে যা যা কইছি, সেগুলো সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে। কোনো মাপ নাই। ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো, মাপ পাইতো। সেটা করেন নাই উনি। এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব। ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের আপনি দিবেন, নয়তো আমার দাবরানি খাবেন আপনি। একটা মানুষের জন্য বা দলের জন্য এর চেয়ে খারাপ ফিলিংস কি হতে পারে? যে জিনিসটার জন্য এত বছর অপেক্ষা, এত আশা, এত কল্পনা, এত আয়োজন, অনেকে মাঠে নেমে গেছে, এলাকাতে নেতৃত্ব দিচ্ছে,
আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবো, সেই দলটাই মাইনাস হওয়ার পথে। তবে কোনো আইনের মাধ্যমে না, কোনো রকম সিস্টেমের মাধ্যমে না, একটা কৌশলের মাধ্যমে। আর এই কৌশলটা হচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে ডক্টর ইউনূসের পরামর্শে। কারণ তিনি ছাত্রদের বলছিলেন, তোমরা নামো, মানুষ তোমাদের ভোট দিবে, তোমাদের হাতেই নেতৃত্ব থাকা উচিত, জুলাই আগস্টের এই ফসলটার অরিজিনাল দাবিদার তোমরা। তো সেই জায়গায় অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অবস্থা কি? বিশেষ করে বিএনপি হতাশ, নির্বাচনের জন্য সুন্দরভাবে গুছিয়ে ভদ্রভাবে ডক্টর ইউনূসকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোথাও না কোথাও সরকার কোন দিকে যাচ্ছে এটা নিয়ে অনেকটা ধোঁয়াশা বিএনপি নেতাকর্মীদের মনে এবং হাই অথরিটিস যারা আছেন তাদের মনে। এর মধ্যে একজন হচ্ছে বিএনপির খুবই পপুলার একজন নেতা, অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলছেন যে বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে, বিএনপি যেন নির্বাচনে না আসতে পারে এবং নির্বাচন যেন না হয় সেই চক্রান্ত হচ্ছে। তো তিনি আপনার এখানে ছাত্রদেরকে বলছেন যে তোমরা যদি রাজনীতি করো মাঠে আসো। আবার জামাতকেও তিনি কিন্তু ধরছেন। জামাতের উদ্দেশ্যে তিনি বলছেন, তারা আজকে স্লোগান দেয়, 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ। এখন নির্বাচন যদি হয় বিএনপি 80% ভোট পাবে, আপনারা 10% ভোট পেলে সেলুট দিব। মানে একটা নির্বাচন হলে জামাত 10% ভোট পাবে না। তাদের চিন্তা সরকারের সাথে একটা গোপন আতাত আছে জামাত ইসলামের। এই আতাতের মাধ্যমে প্রশাসন, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তারা তাদের সেট আপ দিয়ে দিছে। আর এই টোটাল সেট আপের মাধ্যমে বিএনপিকে মাইনাসের ষড়যন্ত্র চলছে। তার বক্তব্য, আপনারা ব্যাংক দখল করেন আবার বলেন বিএনপি সাদাবাস। এখন জনগণ কাকে ভালোবাসে যদি প্রমাণ চান, নির্বাচন দেন। স্থানীয় নির্বাচনের জন্য এই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় নাই। ফ্যাক্ট হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে? জামাত মানে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক, ভিপি নুরের দল, সরমোনাই যারাই আছেন সবাই একজোট, সরকারেরও উপদেষ্টা আসিফ বা যারা আছেন স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। একা বিপরীতে বিএনপি জাতীয় নির্বাচন আগে চায়। বাট বিএনপির মাঠের শক্তির কারণে একাই সবার সাথে ডিল করার ক্ষমতা রাখে, আবার সরকার সিদ্ধান্ত নেওয়ার বেলায় বিএনপিকে প্রায়োরিটি দিচ্ছে। তো এগুলো নিয়ে বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করেন, এই সংস্কার খেলা বন্ধ করেন। এগুলো বিএনপি বহুত আগে শুরু করছে, 31 দফা। সো সব নির্বাচন হবে, মানে স্থানীয় সরকার নির্বাচন একটা গণতান্ত্রিক সরকার করবে, জনগণের হাতে আপনি ক্ষমতা বুঝিয়ে দিন। আর জামাতকেও একটা বক্তব্য দিয়েছে, ইসলামকে ছোট করে, ইসলামের নামে ব্যবসা করে এদেশের মানুষকে ভুলাতে পারবেন না। এদেশের মানুষ প্রকৃতি ইসলাম বিশ্বাস করে। নতুন যে দলটি আসছে রাজনৈতিক অঙ্গনে তার প্রধান হচ্ছেন নাহিদ ইসলাম, সেটি পরিষ্কার। আর তিনি উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার, দল ঘোষণা পরদিন। সিদ্ধান্তটি ভালো, আর একটু আগে ভাগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দরকার ছিল, কেননা এটা নিয়ে রাজনৈতিক সমালোচনা আছে যে সরকারের ভেতরে থেকে দল গঠনের প্রক্রিয়া, এবং এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে নাহিদ ইসলাম যেদিন পদ ছাড়বেন তার আগ পর্যন্ত এই প্রক্রিয়ার সাথে নেই সেটা নয়। তো সেটা সরকারের যে নিরপেক্ষতা সেটাকে প্রশ্নবিদ্ধ করে। যাই হোক, তারপরেও হয়তো এটা জুলাই অভ্যুত্থান, নাহিদ ইসলামদের যেই অবদান সরকার পতনে, শেখ হাসিনার কে ক্ষমতা থেকে উৎখাত করা বা ক্ষমতা উল্টে দেয়া, যে মানুষের গণঅভ্যুত্থান, তার নেতা হিসেবে হয়তো সেটি বড় আলোচনা না, কিন্তু একটু দৃষ্টিকটু হচ্ছে। আর রাজনৈতিক অঙ্গনে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, সুতরাং সেই সমালোচনাটা থাকবে। সে কারণে একটু আগে ভাগে রিজাইন করা উচিত ছিল, সেটা ভালো দেখাতো আর কি। এখন যে খবর আসছে যে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার, ওই দিন জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এর আগের দিন মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। 1971 সালের পর প্রথমবার বাংলাদেশ পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু হয়েছে।
আজকের ইত্তেফাক পত্রিকায় এই নিউজটি করেছে। 1971 সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে সরাসরি বাণিজ্য। সরকার থেকে সরকার অর্থাৎ G2G চুক্তি অনুসারে বিপুল পরিমাণ চাল নিয়ে স্থানীয় সময় গতকাল শনিবার বাংলাদেশের পথে রওনা দিয়েছে পাকিস্তানের একটি জাহাজ। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস টেলিভিশন জানায় এই প্রথমবারের মতো সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছে। বাংলাদেশ পাকিস্তান থেকে মোট 50,000 টন চাল কিনছে। এই চাল পাকিস্তানের ট্রেনিং কর্পোরেশনের TCPর মাধ্যমে সরকার সরবরাহ করছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।